এই শোনা যাচ্ছে আমাকে এখন? শোনা যাচ্ছে নাকি আমাকে? আমাকে কি শোনা যাচ্ছে? হ্যালো? ওকে, শোনা যায় না? খুব বেশি আস্তে শোনা যাচ্ছে না সঠিকভাবে শোনা যাচ্ছে? সঠিকভাবে স্যার, ভালোভাবে। ওকে ওকে, ফাইন। আমরা তাহলে শুরু করি আমাদের যতজনই আসছেন আমরা একটু একটু করে শুরু করি। আমরা আজকে কথা বলবো ডিপ্রেশন, বাইপোলার এবং সেই সাথে সিজোফ্রেনিয়া, তিনটে আসলে খুব বড় বড় বিষয়। আমরা তিনটা জিনিসটা যখন কথা বলবো, ডিপ্রেশন আর বাইপোলার আসলে একই জিনিস, হ্যাঁ, মানে একই আহ, রোগের অন্তর্ভুক্ত। সেই বাইপোলারের ভিতরে কখনো কখনো আমাদের ইউনিপোলার ডিপ্রেশন থাকে, কখনো কখনো বাইপোলার ডিপ্রেশন থাকে। আমরা এই জিনিসটি নিয়ে কথা বলবো। আমি একটু স্ক্রিনটা শেয়ার করছি। ঠিক আছে, আমরা যে শুরু করি, ডিপ্রেশন এবং বাইপোলার দুটোকে আমরা একসাথে বলি মুড ডিসঅর্ডার। মুড ডিসঅর্ডার কেন এই দুইটাকে আমরা মুড ডিসঅর্ডার বলি? সেটার কারণ হচ্ছে ডিপ্রেশন এবং বাইপোলার এই দুটিতেই আমাদের মুডের পরিবর্তন ঘটে। আমার স্লাইড শেয়ারের জন্য 1 মিনিট সময় নিচ্ছে, এর মধ্যে আমি কথা বলতে থাকতেছি। এই ডিপ্রেশন এবং বাইপোলারে যখন আমরা মুড ডিসঅর্ডার বলি, এর অর্থ হচ্ছে আমার মুডের ওঠা নামা থাকে। ডিপ্রেশন কেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ? সবচেয়ে বড় বিষয় হচ্ছে ডিপ্রেশনের প্রিভিলেন্স রেট সারা পৃথিবীতেই অনেকখানি বেশি। হ্যাঁ, অনেকখানি বেশি। বাংলাদেশের ক্ষেত্রে 6.7% ডিপ্রেশন আমাদের হয়, 6.7% অ্যাডাল্ট পপুলেশন। সুতরাং অ্যাডাল্ট পপুলেশনে যখন 6.7% ডিপ্রেশন হয়, কিন্তু এটার আবার ইম্প্যাক্ট, মানে এই ডিপ্রেশনের কারণে আমাদের উপরে অর্থনৈতিক, আমাদের প্রিভিলেন্স সবকিছুর উপরে চাপ পড়ে। তা ডিপ্রেশনের জন্য কি, বা ডিপ্রেশনের চিকিৎসার জন্য কি সব সময় আমাদেরকে যে সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হতে হবে কিনা, যে সাইকিয়াট্রিস্ট দ্বারাই কি আমাদের ডিপ্রেশনের ডায়াগনোসিস, চিকিৎসা এগুলো করতে হবে কিনা? উত্তর হচ্ছে না। ডিপ্রেশন এমন একটি ডিজিজ, যেই ডিজিজের ক্ষেত্রে আমরা বলি যে সেটি সাধারণ ক্ষেত্রে, সাধারণ যারা প্র্যাকটিশনার তাদেরই কিন্তু ডিপ্রেশনের একটা বড় অংশ তারা ডায়াগনোসিস করতে পারেন, এবং সেই ডিপ্রেশনের বড় অংশটাকে তারা কিন্তু চিকিৎসাও দিতে পারেন। এখন ডিপ্রেশনের চিকিৎসা দিতে গেলে আমাদের যে বিষয়গুলোর দিকে সবার আগে মনে রাখতে হয়, সেটা হচ্ছে প্রথমেই তাকে সঠিকভাবে ডায়াগনোসিস করতে হবে। সঠিকভাবে ডায়াগনোসিস যদি আমরা করতে না পারি, তখন কিন্তু আমরা ডিপ্রেশনের চিকিৎসাও সঠিকভাবে করতে পারবো না। এর জন্য ডিপ্রেশনের ডায়াগনস্টিক ক্যাটাগরির জন্য আমরা বেশ কতগুলো মডিউল ইউজ করি। তার মধ্যে সবচাইতে কমন যে মডিউল, যেটা দিয়ে আমরা ডিপ্রেশনের ডায়াগনোসিসটা কনফার্ম করে থাকি, সেটাকে আমরা বলি DSM-5, ডায়াগনস্টিক অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল ফর মেন্টাল ডিসঅর্ডার। এবং এই DSM-5 অনুযায়ী ডিপ্রেশন ডায়াগনোসিস করতে হলে আমাদের অনেকগুলো ক্রাইটেরিয়াকে ফুলফিল করতে হয়। সেই ক্রাইটেরিয়া ফুলফিল করার মধ্যে আমাদের প্রথমত দুইটা ক্রাইটেরিয়া আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এক নাম্বার হচ্ছে যে ডিপ্রেশন যার ভেতরে আছে, তার কি দৈনন্দিন সকল কাজে আগ্রহ হারিয়ে যাচ্ছে কিনা, তিনি কি আগের মতো সকল কাজে আরাম পাচ্ছেন কিনা, সকল কাজে তিনি কমফোর্ট পাচ্ছেন কিনা। সুতরাং সেই জায়গা থেকে আমরা যদি একটু বলি, আমার স্লাইড কি দেখা যাচ্ছে এখন? স্যার, দেখা যাচ্ছে স্লাইড। ওকে, ফাইন। তাহলে এই যে ডিপ্রেশনের, আমরা কেন ডিপ্রেশন নিয়ে কথা বলবো, ডিপ্রেশন কি, এর অ্যাসেসমেন্ট কিভাবে হবে, ডিপ্রেশনের সাথে অন্যান্য রোগের, যে রোগের চিকিৎসাগুলো আপনারা করে থাকেন সেই রোগের চিকিৎসা আমরা কি করে করব, এবং অ্যান্টি ডিপ্রেশন থেরাপি আমরা কিভাবে করি। আমরা যদি বলি সারা পৃথিবীতে 5% থেকে 17% মানুষ ডিপ্রেশনে ভুগছে, এবং নারীদের মধ্যে বিষণ্ণতার হার কিন্তু পুরুষদের চাইতে প্রায় দ্বিগুণ। এবং ডিপ্রেশনে মৃত্যু ঝুঁকি আছে, মৃত্যু ঝুঁকি শুধু আত্মহত্যার মাধ্যমে মৃত্যু ঝুঁকি কয়েক গুণ বৃদ্ধি পায়, প্রায় 20 গুণের মতো। এছাড়া ডিপ্রেশনের রোগীদের অন্যান্য যে রোগগুলো রয়েছে, সেই রোগগুলোর চিকিৎসা এবং সেই রোগগুলোর কন্ট্রোল, সেক্ষেত্রে কিন্তু আমরা বলি যে অনেকখানি কমে যায়, ডিপ্রেশন অনেকখানি কমে যায়। এবং হৃদরোগের ঝুঁকি বেশি হয়, ডায়াবেটিস অনিয়ন্ত্রিত হয়ে পড়ে, কর্মক্ষমতা কমে যায়, এবং ডিপ্রেশনের রিকারেন্ট রেট অনেক হাই, 80% রোগী আবার ডিপ্রেশনে পড়তে পারে।
এবং আমরা যদি দেখি আমরা ডিপ্রেশন নিয়ে কেন কথা বলবো, আগেও বলেছি 2030 সালে ডিপ্রেশন হবে আমাদের সবচাইতে নাম্বার 1 ডিজিজ বার্ডেন অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে। 2004 সালের এস্টিমেশন অনুযায়ী লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন ছিল 1 নম্বরে, তারপরে 2 নম্বরে ছিল ডায়রিয়াল ডিজিজ, 3 নম্বরে ছিল ইউনিপোলার ডিপ্রেশন। আর 2030 সালে WHO এস্টিমেট করছে তাদের এক গবেষণার মধ্য দিয়ে যে 2030 সালের দিকে ডিপ্রেশন হবে সবচাইতে বেশি ডিজিজ বার্ডেন সারা পৃথিবীর মানুষের জন্য। এই কারণে ডিপ্রেশনের চিকিৎসা করা, ডায়াগনোসিস করা সেটা আমাদের জন্য জরুরি। আমি যদি এপিডেমিওলজি বলি, আমি বলেছি বাংলাদেশে অ্যাডাল্টদের মধ্যে 6.7% ডিপ্রেশন আছে। 2018-19 সার্ভে অনুযায়ী এর মধ্যে মেলের ডিপ্রেশন হচ্ছে 5.4% আর ফিমেলের ডিপ্রেশন হচ্ছে প্রায় 8%। মেয়েদের মধ্যে ডিপ্রেশনের হার পুরুষদের চাইতে অনেক বেশি হয়। শিশুদের মধ্যেও কিন্তু ডিপ্রেশন হয়, প্রায় 1% শিশু ডিপ্রেশনে ভুগে থাকে বাংলাদেশে যাদের বয়স 18-র নিচে। ডিপ্রেশনের একটা সংজ্ঞা আছে, যে সংজ্ঞাটি আমাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা দিয়েছে, যে আমাদের স্যাডনেস থাকবে, মানে মন খারাপ থাকবে। এখন মন খারাপ মানে কি ডিপ্রেশন? উত্তর হচ্ছে না, মন খারাপ মানে ডিপ্রেশন না। আমাদের নানা কারণে প্রতিদিন মন খারাপ হতে পারে, মন খারাপ হলেই সেটাকে আমরা ডিপ্রেশন বলবো না। ডিপ্রেশন বলার জন্য আমাদেরকে মন খারাপের সাথে কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। তার মধ্যে প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে ডিউরেশন। আমরা মাথায় রাখবো ডিউরেশন। ডিপ্রেশনের সাথে ডিউরেশন শব্দটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। ডিউরেশন, ডিউরেশন অর্থ হচ্ছে যে কমপক্ষে 14 দিন ধরে আমাদের মন খারাপ কিনা, কমপক্ষে 14 দিন ধরে আমাদের মন খারাপ কিনা। কমপক্ষে 14 দিন ধরে যদি মন খারাপ না থাকে তাহলে সেটাকে ডিপ্রেশন বলা যাবে না। একটানা কমপক্ষে 14 দিন ডিপ্রেশন থাকতে হবে, কমপক্ষে 14 দিন একটানা। এই সাথে ল্যাক অফ ইন্টারেস্ট, তার ভিতরে যে কোনো জিনিসের প্রতি, জীবনের প্রতি, আগ্রহের প্রতি, আনন্দের বিষয়ের প্রতি, আনন্দের ঘটনার প্রতি, সবকিছুর প্রতি তার আগ্রহ কমে যাবে, একটা উৎসাহ কমে যাবে, এবং নিজেকে কখনো কখনো অসহায়, গিল্ট, লো সেলফ ওয়ার্থ মনে হবে। ঘুমের সমস্যা হতে পারে, এবং আমরা সাধারণত মনে করি ডিপ্রেশনে বোধহয় ঘুম কম হয়। আসলে ডিপ্রেশনের ক্ষেত্রে কারো কারো ঘুম বেড়ে যেতে পারে। আবার আমরা মনে করি ডিপ্রেশনে বোধহয় খিদে লাগে না, খেতে কমে যায়, খিদে কমে যায়। হ্যাঁ, কারো কারো খিদে কমে যায়, আবার কারো কারো ক্ষেত্রে কিন্তু খিদে খুব বেড়ে যায়, এবং ডিপ্রেশনের সময় তারা বেশি খেতে শুরু করে, বেশি বেশি খাওয়া শুরু করে। সুতরাং ডিপ্রেশনের এই বিষয়গুলো আমাদেরকে সাধারণ বিশ্বাসের চাইতে একটু ডিফারেন্টলি চিন্তা করতে হবে, যে ডিপ্রেশনে কখনো কখনো আমাদের ঘুম বেড়েও যেতে পারে, আবার ডিপ্রেশনে কখনো কখনো আমাদের ঘুম কমেও যেতে পারে। আমাদের সকালবেলা, ভোরবেলা ঘুম বেড়ে যেতে পারে, আমাদের খিদে বেড়ে যেতে পারে, খাওয়ার পরিমাণ বেড়ে যেতে পারে, ওজন বেড়ে যেতে পারে। এই বিষয়গুলো WHO বলেছে ডিপ্রেশনের সংজ্ঞা নিয়ে। আমরা বললাম যে মন খারাপ আর ডিপ্রেশন, মানে ডিপ্রেশন আর স্যাডনেস এক নয়। মন খারাপ হচ্ছে যে কোনো একটি ইমোশনাল স্টেট আমাদের, যে কারো হতে পারে, স্বাভাবিক। এবং মন খারাপ না হওয়াটা কখনো কখনো অস্বাভাবিক। মন খারাপের ঘটনা ঘটেছে, অবশ্যই আপনার মন খারাপ হতে হবে, এটি স্বাভাবিক আবেগ, এটি কোনো রোগ নয়। আর ডিপ্রেশন হচ্ছে একটি আবেগজনিত মানসিক রোগ। আমরা প্রথমেই বলেছি এটি মুড ডিসঅর্ডার, আমরা বাইপোলারে যাব, তার আগে আমরা বলবো ডিপ্রেশন হচ্ছে একটি আবেগজনিত মানসিক রোগ। ডিপ্রেশন সাধারণত ক্ষণস্থায়ী, আর মন খারাপ সাধারণত দীর্ঘস্থায়ী। একটা লম্বা সময় ধরে মন খারাপ আমাদের থাকে, সেটা একটা দীর্ঘস্থায়ী। আর আমাদের যে কোনো বেশিরভাগ সময় মন খারাপের কিন্তু কারণ খুঁজে পাওয়া যায়, কোনো না কোনো সময় মন খারাপের একটা কারণ খুঁজে পাওয়া যায়। কিন্তু ডিপ্রেশনের কারণ সবসময় খুঁজে পাওয়া নাও যেতে পারে, বেশিরভাগ সময় ডিপ্রেশনের কারণ খুঁজে পাওয়া যায় না, সেটি একটি। আর মন খারাপ ভালো হয়ে যায়, একদমই কোনো চিকিৎসার প্রয়োজন নাই। কিন্তু ডিপ্রেশন সবসময় যেহেতু একটি রোগ, সুতরাং তার চিকিৎসার প্রয়োজন রয়েছে, এটির চিকিৎসার প্রয়োজন রয়েছে। সুতরাং এটি আমাদেরকে মাথায় রাখতে হবে যে ডিপ্রেশনের জন্য চিকিৎসার প্রয়োজন রয়েছে। আমাদের মন খারাপের তীব্রতা খুব কম থাকে, মানুষের কর্মক্ষমতা কমে যায় না, কিন্তু ডিপ্রেশন হলে মানুষের কর্মক্ষমতা কমে যায়, এবং সেখানে কিন্তু তার এক ধরনের, আমরা বলি যে ফাংশনাল ইম্পেয়ারমেন্ট তার মধ্যে তৈরি হতে পারে। সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জন্য। হ্যাঁ, আর আরেকটি জিনিস হচ্ছে মন খারাপের কোনো শারীরিক লক্ষণ সাধারণত থাকে না। মন খারাপের তেমন কোনো শারীরিক লক্ষণ থাকে না, কিন্তু ডিপ্রেশনের কিন্তু শারীরিক লক্ষণ সবসময় থাকবে। হ্যাঁ, শারীরিক লক্ষণ সবসময় থাকবে ডিপ্রেশনের, কিছু না কিছু ক্লান্তিবোধ, রুচির সমস্যা, মাথা ব্যথা ইত্যাদি জিনিসগুলো আমাদের মধ্যে কিন্তু থাকতে পারে। এটি আমাদের ডিপ্রেশন আর মন খারাপের একটি পার্থক্য। এবং এই দুঃখবোধ বা মন খারাপটি যখন অযৌক্তিক, তীব্র, দীর্ঘ সময়ব্যাপী কোনো ব্যক্তির জীবনকে ঘিরে, তার ডেইলি অ্যাক্টিভিটিস, তার কর্মতৎপরতা এবং অন্য মানুষের সাথে তার সম্পর্ক, পারস্পরিক সম্পর্ককে বাধাগ্রস্ত করে, তখন আমরা বলে থাকি যে তার ভেতরে কিন্তু ডিপ্রেশন হয়েছে, তার ভিতরে ডিপ্রেশন হয়েছে। এটি এটি আমাদের একটু মাথায় রাখতে হবে, যে তার ভিতরে ডিপ্রেশন হওয়ার আশঙ্কা আছে। এটি হচ্ছে পার্থক্য।
ডিপ্রেশনের কি কি প্রকারভেদ আছে দেখেন, এখানেই প্রথমে আমরা বলি প্রকারভেদের ভিতর অ্যাকর্ডিং টু দ্য ইটিওলজি, কারণ অনুযায়ী ডিপ্রেশনের প্রকারভেদ হচ্ছে এন্ডোজেনাস আর রিয়াক্টিভ। মানে যখন ডিপ্রেশনের কারণ আমরা খুঁজে পাই না, সেটাকে আমরা বলি এন্ডোজেনাস, মানে অন্তর্গত, ভেতর থেকে আসে। আর যখন আমরা ডিপ্রেশনের কোনো কারণ খুঁজে পাই, তখন আমরা সেটাকে বলি রিয়াক্টিভ, মানে তার ডিপ্রেশনের কোনো না কোনো কারণ রয়েছে, কোনো না কোনো কারণ রয়েছে। এটি হচ্ছে ডিপ্রেশনের সাথে আমাদের পার্থক্য, যে ডিপ্রেশনের কারণ আমরা খুঁজে বের করতে পারি এবং অনেক সময় খুঁজে বের করতে নাও পারি। মন খারাপের কারণ সবসময় খুঁজে বের করা যায়, রিয়াক্টিভ ডিপ্রেশনের কারণ পাওয়া যায়। আরেকটি হচ্ছে স্ক্রিন শেয়ারিং, কি দেখা যাচ্ছে না? আপনারা কি দেখতে পাচ্ছেন স্ক্রিন? আছি, মানে কিন্তু স্লাইড শেয়ারে না, স্লাইড শেয়ারে দেখা যাচ্ছে না। আচ্ছা, আমি স্লাইড শেয়ারে দিচ্ছি যে আপনাদের এখানে কি ডিপ্রেশনের প্রকারভেদ গুলো আপনারা দেখতে পাচ্ছেন, টাইপস? হ্যাঁ, দেখতে পাচ্ছি। ওকে, ফাইন। এখানে দেখাচ্ছে পজ, তাহলে এখানে আমরা বলবো যে এই যে দেখেন তিন ধরনের ডিপ্রেশন, সিমটম অনুযায়ী মেলাঙ্কলিক, নন মেলাঙ্কলিক। আমরা অনেক সময় মনে করি যে ডিপ্রেশন মানেই বোধহয় একটা, এখন দেখা যাচ্ছে? আচ্ছা, ডিপ্রেশনের কারণ বোধহয় সবসময় মন খারাপ থাকবে। নন মেলাঙ্কলিক ডিপ্রেশনে মন খারাপ নাও থাকতে পারে। অ্যাকর্ডিং টু দ্য কোর্স, এখানে আমরা বলবো ইউনিপোলার এবং বাইপোলার ডিপ্রেশন। কোন কোন ডিপ্রেশন আছে যে তাদের ডিপ্রেশনটি ইউনিপোলার, মানে শুধুই ডিপ্রেশন নিয়ে এসে আসবে, শুধুই ডিপ্রেশন নিয়ে আসবে। আর বাইপোলার ডিপ্রেশন অর্থ হচ্ছে ডিপ্রেশনের সাথে তার ম্যানিক ফেজ থাকবে, অর্থাৎ ডিপ্রেশনের উল্টো, তার অতি খুশি, অতি আবেগ, অতি উত্তেজনা, এই জিনিসগুলো তার ভেতরে থাকতে পারে। আচ্ছা, ডিপ্রেশনের অনেকগুলো কারণ আছে। এখানে দেখেন আপনাদেরকে দেখিয়েছি দুটো কারণ, একটি হচ্ছে প্রিডিসপোজিং ফ্যাক্টর, আরেকটি হচ্ছে প্রিসিপিটেটিং এন্ড পারপিচুয়েটিং ফ্যাক্টর। আপনারা জানেন জেনেটিক, পরিবারে কারো ভিতরে ডিপ্রেশন থাকলে তার কিন্তু ডিপ্রেশন হওয়ার একটি আশঙ্কা রয়েছে, তারও ডিপ্রেশন হতে পারে। আর কখনো কখনো আমরা বলবো যে কোনো কারণ খুঁজে পাওয়া যায় নাই, তারপরও তার ডিপ্রেশন যখন থাকে, সেটিকে আমরা বলি আর্লি এনভায়রনমেন্ট। কারো যদি ছোটবেলায় শৈশবের বিকাশ বাধাগ্রস্ত হয়, ছোটবেলায় যদি ম্যাটারনাল ডিপ্রাইভেশন থাকে, কোনো ধরনের মানে এক ধরনের পরিবেশে সে বড় হয় যেটি তার জন্য এক ধরনের আমরা বলবো ট্রমাটিক, তখন তার সোশ্যাল এনভায়রনমেন্টের কারণে তার ডিপ্রেশন হতে পারে। আমরা আর্লি এনভায়রনমেন্টের কথা বলেছি, আমরা খুব লম্বা করব না। আমাদের সময় কতক্ষণ, 4টা পর্যন্ত না নাকি? জি, 4টা। আচ্ছা, আমরা তার মধ্যে তাহলে শেষ করার চেষ্টা করব, সময়ের অনেক, আমরা দেরিতেই শুরু করেছি, 15 মিনিট, আধা ঘন্টা টাইম হচ্ছে। সোশ্যাল এনভায়রনমেন্ট যদি লাইফ স্ট্রেসফুল হয়, প্রলং স্ট্রেস কারো থাকে, তাহলে তাদের ভিতরে কিন্তু ডিপ্রেশন আসতে পারে। কিছু কিছু ওষুধ ডিপ্রেশন করে, আমাদের মাথায় রাখতে হবে। অ্যান্টিসাইকোটিক ড্রাগ যেমনি ডিপ্রেশন করে, ক্রনিক অ্যালকোহল আমাদেরকে ডিপ্রেশন করে, ওরাল কন্ট্রাসেপটিভ পিল একটা খুব বেশি ইউজ করা একটা ওষুধ, সেটিও কিন্তু ডিপ্রেশন করতে পারে। স্টেরয়েড আমাদের ডিপ্রেশন করতে পারে, কামামাজিপিন স্টেরয়েড করতে পারে। বিটা ব্লকার যেটি আমরা হাইপার টেনশনের জন্য ব্যবহার করি, সেটি বেশি দিন খেলে ডিপ্রেশন করতে পারে। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু কখনো কখনো ফেনিটয়েন, মেট্রোনিডাজল, এই ওষুধগুলো আমাদেরকে ডিপ্রেশনে নিয়ে যেতে পারে। তাহলে ডিপ্রেশন কখনো কখনো ওষুধের মধ্যে হয়। সাধারণত যে লক্ষণগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে, কমপক্ষে 2 সপ্তাহ ধরে লক্ষণগুলো থাকবে, মানসিক, সামাজিক এবং দৈহিক লক্ষণ। আমি এক নজরে দেখাই দিই, আমরা স্লাইড আমি পাঠিয়ে দিব। দেখেন, অশান্তি, হতাশ, মন খারাপ থাকবে কমপক্ষে 2 সপ্তাহ ধরে। সকালের দিকে মনটা বেশি খারাপ থাকবে, আনন্দের বিষয়ে ঘটনায় আনন্দ পাবে না, আত্মবিশ্বাস কমে যাবে, নিজেকে তুচ্ছ অকর্মণ্য মনে করবে, নিজেকে দোষী ভাববে, অপরাধ বোধে আক্রান্ত হবে, মনে রাখতে পারবে না, কোনো বিষয়ে মনোসংযোগ করতে পারবে না, কান্নাকাটি করবে, আত্মহত্যার চিন্তা, প্রবণতা, মরে যাওয়ার ইচ্ছা হতে পারে। এবং এই ডিপ্রেশনের কারণে শারীরিক লক্ষণ হতে পারে ঘুমের সমস্যা, সাধারণত খুব ভোরে ঘুম ভেঙে যায়, খিদে কমে যায় অথবা অতিরিক্ত খাদ্য গ্রহণ করতে পারে, ওজন কমে যায় বা ওজন বেড়ে যেতে পারে, শরীরের বিভিন্ন স্থানে ব্যথা ও মাথা সহ শরীরে জ্বালা পড়া হতে পারে, সেক্সুয়াল আর্টস কমে যায়, সেক্সুয়াল ইম্পেয়ারমেন্ট, ডিসফাংশন, ইরেকটাইল ডিসফাংশন, প্রিম্যাচুর ইজাকুলেশন, এই ধরনের সমস্যাগুলো ডিপ্রেশনের ক্ষেত্রে হতে পারে। কখনো কখনো ওষুধের কারণেও হতে পারে। বিষণ্ণতা শারীরিক লক্ষণ, কোষ্ঠকাঠিন্য হতে পারে, অতিরিক্ত ক্লান্তিবোধ হতে পারে, মেনস্ট্রিয়াল সাইকেল অ্যাবনর্মালিটিস হতে পারে। এই বিষয়গুলো হচ্ছে শখ পরিহার করে, কারোর সাথে মেশে না, পারিবারিক জীবন বাধাগ্রস্ত হয়। এই যে অনেকগুলো ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া আছে, ICD-10, DSM-5, এমএইচ গ্যাপ, আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের জন্য এতগুলো ক্রাইটেরিয়াতে আমরা যাব না, সোজা ক্রাইটেরিয়াতে আমরা চলে আসি, যেটি জেনারেল প্র্যাকটিসের ক্ষেত্রে খুব ভালো লাগে। দুটো প্রশ্নের মধ্য দিয়ে ডিপ্রেশন ডায়াগনোসিস করা সম্ভব, মাত্র দুটো প্রশ্নের মধ্য দিয়ে। একটি হচ্ছে কমপক্ষে 2 সপ্তাহ ধরে
অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য ফলোইং সিমটমস ছিল কিনা। এক নম্বর হচ্ছে পারসিস্টেন্ট ডিপ্রেস মুড, মানে এক নাগারে 2 সপ্তাহ ধরে মন খারাপ, অথবা মার্কলি ডিমিনিশড ইন্টারেস্ট ইন দ্য প্লেজার ফ্রম অ্যাক্টিভিটিস, যে কোনো কাজে তার আগ্রহ ইন্টারেস্ট কমে যাওয়া কমপক্ষে 2 সপ্তাহ ধরে। যদি একটিও ইয়েস হয় তাহলে ধরে নিতে হবে লাইকলি ডিপ্রেশন। আমরা খুবই সহজ করে দিচ্ছি আপনাদের জন্য, এটা এমএইচ ক্যাপের একটি ক্রাইটেরিয়া, যে দুটো মাত্র প্রশ্ন দিয়ে আপনারা ডিপ্রেশন ডায়াগনোসিস করতে পারবেন, কিন্তু প্রশ্নগুলো বুঝতে হবে রোগীকে এবং আপনাকে বোঝাতে হবে যে বিগত 2 সপ্তাহ ধরে এক নাগারে দিনের বেশিরভাগ সময় আপনার কি মন খারাপ থাকে, অথবা কমপক্ষে বিগত 2 সপ্তাহ ধরে, কমপক্ষে 2 সপ্তাহ, বেশি হতে পারে 2 সপ্তাহ ধরে আপনার কি কোনো কারণে সকল বিষয়ে আগ্রহ ইন্টারেস্ট কমে গেছে কিনা, কমপক্ষে 2 সপ্তাহ ধরে। যদি একটু ইয়েস হয় তাহলে ধরে নিতে হবে ডিপ্রেশন, 2 উইকস, এটি মাথায় রাখবেন। এবং অন্যান্য সিমটম গুলো আপনারা তখন দেখবেন, তার ঘুমের সমস্যা হচ্ছে কিনা, যেগুলো দেখালাম এগুলো অ্যাডিটিভ সিমটম, হোপলেসনেস, আশাহত, সুইসাইডাল থটস আছে কিনা, কাজে মনোযোগ কমে গেছে কিনা, পারস্পরিক সম্পর্ক বাধাগ্রস্ত হচ্ছে কিনা, এই বিষয়গুলো। এই যে 2টা প্রশ্ন দিয়ে আপনি ডিপ্রেশন ডায়াগনোসিস করতে পারবেন। নিজেকে আত্মবিশ্বাসীন, অসহায়, মন খারাপ বোধ করেন কিনা, আপনি কি প্রায় সকল কাজে, দৈনন্দিন আনন্দ কাজে আগ্রহ হারিয়ে ফেলেছেন কিনা, এই 2টো প্রশ্ন দিয়ে আপনারা কিন্তু আসলে বিষণ্ণতার ডায়াগনোসিস করে ফেলতে পারবেন। এটি আমরা বলি। আমরা বাইপোলার ডিপ্রেশন এবারে বলবো। বাইপোলার মুড ডিসঅর্ডার হচ্ছে একই ব্যক্তির মধ্যে যখন চক্রাকারে, বাইপোলার, বাই মানে 2, পোলার মানে মেরু, দ্বিমেরু আবেগ থাকে একই ব্যক্তির মধ্যে, কখনো তার ভিতরে ডিপ্রেশন, কখনো তার ভিতরে ডিপ্রেশনের উল্টো। উল্টোটা কি? এটার নাম হচ্ছে ম্যানিয়া। আমরা ডিপ্রেশনের ক্রাইটেরিয়া বলেছি, কমপক্ষে 2 সপ্তাহ ধরে মন খারাপ, কমপক্ষে 2 সপ্তাহ ধরে তার ল্যাক অফ ইন্টারেস্ট, এবং তার ঘুমের সমস্যা, শারীরিক সমস্যা, নানাবিধ সমস্যার কথা আমরা বলেছি। কারো কারো ভিতরে যদি ডিপ্রেশন থাকে, প্লাস কখনো কখনো ডিপ্রেশন ভালো হয়ে যাওয়ার পরে জীবনের কোনো পর্যায়ে এই ম্যানিয়াল লক্ষণগুলো থাকে, এক নাগারে কমপক্ষে 7 দিন। ডিপ্রেশনের ক্ষেত্রে বলেছিলাম 14 দিন, ম্যানিয়ার ক্ষেত্রে বলছি 7 দিন। কি? এলিভেশন অফ মুড আর ইরিটেবিলিটি, মানে খুব অতি উৎফুল্ল থাকা এবং অথবা খিটখিটে থাকা, অতি উৎফুল্ল থাকা অথবা খিটখিটে থাকা, অতি উৎফুল্ল থাকা অথবা খিটখিটে থাকা। আর কি? ডিক্রিজ নিড ফর স্লিপ, সে ঘুমায় না, বলে আমি ঘুমাই, এত কাজ কে করবে, আমার মতো একটা ব্যক্তি যদি ঘুমায় তাহলে তো কাজ কমে যাবে, তাহলে আমার কাজগুলো করা যাবে না, তাহলে আমি ঘুমাবো না। ইনক্রিজ অ্যাক্টিভিটি, তার অ্যাক্টিভিটি বেড়ে যায়, সব কাজে তার অতিরিক্ত অ্যাক্টিভিটি বেড়ে যায়। ফিলিং অফ ইনক্রিজড এনার্জি, সবকিছু নিজেকে শক্তিশালী মনে করে। এবং ইম্পালসিভ আর রেকলেস বিহেভিয়ার তার ভিতরে চলে আসে। এক ধরনের টকেটিভনেস, কথা বেশি বলে, র্যাপিড স্পিচ, বেশি বেশি কথা বলে, জোরে জোরে কথা বলে, সেক্সুয়াল ইনডিসিশন, সেক্সুয়াল আর্টস বেড়ে যায় এইসব রোগীর ক্ষেত্রে, যেটা ডিপ্রেশনে কমে যায়। হ্যাঁ, কোনো ডিসিশন ছাড়াই প্ল্যানিং, বড় বড় প্ল্যানিং করতেছে, টাকা খরচ করতেছে, এটা কিনতেছে, সেটা কিনতেছে, এবং সেলফ স্টিম বেড়ে যায়, নিজেকে অনেক বড় মনে করে। তার অর্থ হচ্ছে এই যে ডিপ্রেশনের উল্টোটা ম্যানিক যখন কারো ভিতরে থাকে, তখন তাকে আমরা বলি বায়োলজিক্যাল বাইপোলার। তার মানে বাইপোলার ডিপ্রেশনের ক্ষেত্রে যখন এরকম লক্ষণ দেখা দিবে, তখন কিন্তু আমাদের কোনো অ্যান্টি ডিপ্রেশন দেয়া যাবে না। আচ্ছা, আরেকটি জিনিস হচ্ছে ম্যানেজমেন্ট অফ ডিপ্রেশন। ডিপ্রেশনের ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের একজন ডাক্তার সাহেব বোধহয় লেখালেখি করার চেষ্টা করছেন, অসুবিধা নাই। আচ্ছা, আমাদের ডিপ্রেশনের ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা বলবো যে স্লাইডের মধ্যে কি লেখালেখি করার চেষ্টা করছেন? আমার না করাই ভালো। আচ্ছা, বায়োলজিক্যাল, সাইকোলজিক্যাল এবং সোশ্যাল। বায়োলজিক্যাল হচ্ছে অ্যান্টি ডিপ্রেশন দিতে হবে, ওষুধ নিয়ে আমাদের ভীতি আছে, চিকিৎসক সহ সকলের মধ্যে ভীতিটি বিদ্যমান, এই ভীতিটিকে দূর করতে হবে। সাইকোলজিক্যাল হচ্ছে তাকে সাইকো এডুকেশন দিতে হবে, কাউন্সিলিং দিতে হবে। ডিপ্রেশনের একমাত্র চিকিৎসা কাউন্সিলিং না, অন্ততপক্ষে এইটুকু আজকে জেনে যান যে ডিপ্রেশনের একমাত্র চিকিৎসা কাউন্সিলিং না, ডিপ্রেশনে ওষুধ দিতে হবে, সোশ্যাল সাপোর্ট বাড়াতে হবে, এবং তাকে অ্যাক্টিভিটি শিডিউলের মধ্যে নিতে হবে। এই ওষুধগুলোর মিনিমাম ইফেক্টিভ ডোজ কি? দেখেন, যে ওষুধটা দিবেন সেগুলোর কথা পরে বলবো, কি দিবেন না সেই কথাটা আগে বলবো। ফ্লুফেনথিক্সাল, ম্যালিট্রাসিন দিবেন না। একটি ওষুধ পাওয়া যায় না বাজারে, ফ্লুফেনথিক্সাল, ম্যালিট্রাসিন, সেটি ডিপ্রেশন, অ্যাংজাইটিতে ব্যবহার করবেন না। সেটি নানান রকম ক্ষতিকর প্রভাব আছে, সুইসাইডাল টেন্ডেন্সি বাড়াতে পারে, ব্রেনে হাইপোপারফিউশন করতে পারে। এই ফ্লুফেনথিক্সাল, ম্যালিট্রাসিন দেবেন না, এইটুক মনে রাখবেন আজকে থেকে। আর কি দিতে পারেন? টিসিএ দিতে পারেন, ট্রাইসাইক্লিক, এসএসআরআই দিতে পারেন, আদার্স দিতে পারেন। ট্রাইসাইক্লিক ভিতরে যদি দেন মিনিমাম 75 মিলিগ্রাম না দিলে ডিপ্রেশনে কাজ করবে না। যদি মানুষ 75 সহ্য করতে না পারে, তখন আপনার এসএসআরআই দিতে হবে। এসএসআই এর ভিতরে সবচেয়ে ভালো হচ্ছে ফ্লুক্সিটিন, সার্টালিন, ইসিটালোপ্রাম, এই তিনটি আমাদের অ্যাভেলেবল, এবং এই তিনটি ড্রাগ খুব ভালো কাজ করে। কখনো কখনো ডুলোক্সিটিন, ম্যাপ্রোটিলিন, মির্তাজাপিন, এগুলো আমরা দেই যখন তার ভিতরে সোমাটিক সিমটমসটা বেশি থাকে। আমরা এগুলো একটু এড়িয়ে যাই। এই যে ডিপ্রেশনের যে ওষুধগুলো বলছিলাম, সে তার ভিতরে আমাদের ডিপ্রেশন আর ডায়াবেটিস, এটা নিয়ে খুব বেশি কথা বলবো না। আমরা ম্যানেজমেন্টের ওষুধ আপনাদেরকে খুব দেখাতে চাই না। আমরা ডিপ্রেশনের যেই বিষয়টা বলতে চাই,
আমাদের ডিপ্রেশনের ক্ষেত্রে আমরা অনেক সময় এই ছবিটিতে দেখেন সাইকোথেরাপি কাউন্সিলিং কি দরকার কিনা, এই প্রশ্নটি আমাদের জেনারেল প্র্যাকটিশনাররা প্রায়ই করেন। অবশ্যই সাইকোথেরাপি কাউন্সিলিং দরকার আছে মাইল্ড টু মডারেট লেভেলের ডিপ্রেশনে, কিন্তু স্পেশাল কন্ডিশনে মডারেট লেভেলের ডিপ্রেশনে ওষুধের প্রয়োজন হয়। আর্লি প্রেগনেন্সি, ল্যাকটেটিং মাদার, ড্রাগ ইন্টারাকশন থাকলে আমরা ওষুধ পরিহার করি। আর যখন পেশেন্ট ওষুধ খেতে চায় না তখন জোর করে তাকে ওষুধ দেবেন না। আরেকটি জিনিস হচ্ছে সাইকোথেরাপি কাউন্সিলিং গুরুত্বপূর্ণ, কিন্তু এটি হচ্ছে অনেকটা আচারের মতো। বিয়ে বাড়িতে দাওয়াতে পোলাও মাংসের সাথে দিলে খাবারের স্বাদ বেড়ে যায়, কিন্তু শুধু আচারে যেমন পেট ভরবে না, শুধু সাইকোথেরাপি কাউন্সিলিং এ ডিপ্রেশন ভালো করা যাবে না। বিষণ্ণতা যখন মাঝারি থাকে অথবা গুরুতর থাকে তখন তাকে ওষুধ দিতে হবে। তাহলে কাউন্সিলিং এর সাথে যখন আপনি ওষুধ দিবেন, আপনি আচারের সাথে যখন পোলাও রোজ দিবেন, তখন কিন্তু আপনার ভালো লাগা বেশি, খেতেও ভালো লাগবে, আনন্দও পাবেন। ঠিক তেমনি ডিপ্রেশনের রোগীদের কাউন্সিলিং এবং সাইকোথেরাপির সাথে ওষুধ প্রয়োগ করতে হবে। রোগীও তার পরিবারের সাথে আলোচনা করে ওষুধ দিতে হবে। ওষুধ কিভাবে কাজ করে, কতদিন করে, এটা বোঝাতে হবে। সঠিক মাত্রায় ওষুধ দিতে হবে, ভয় পেলে চলবে না। আর মাল্টিপল একসাথে 6 থেকে 9 মাস ডিপ্রেশনের ওষুধগুলো আপনারা দেবেন, অ্যাটলিস্ট 6 থেকে 9 মাস। আর যদি ম্যানিক হয় তখন মুড স্টেবিলাইজার আমরা দিয়ে থাকি। আমাদের মনে রাখতে হবে এই বিষয়গুলো, যে ওষুধকে ভয় পাওয়া যাবে না। আমরা মোটামুটি ডিপ্রেশন আর বাইপোলারের অংশটুক শেষ করি, আমাদের সময় প্রায় আর ম্যানিয়ার 25 মিনিট। ম্যানেজমেন্টটা, ম্যানিয়া যেটা বললেন, যেটা আচ্ছা, ম্যানুয়াল ম্যানেজমেন্টে আমি বাইপোলার। যাবো, ম্যানুয়াল ম্যানেজমেন্ট আমি দেখিয়ে দিব। আমি তার আগে আপনাদেরকে ম্যানুয়াল ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা বলি প্রথম কাজ হচ্ছে, যখন ম্যানিয়া হবে তখন আমরা কোনো ধরনের অ্যান্টি ডিপ্রেশন থাকলে সেটাকে আগে বন্ধ করতে হবে। খুব ইম্পর্টেন্ট যে অ্যান্টি ডিপ্রেশন থাকলে সেই অ্যান্টি ডিপ্রেশনকে বন্ধ করতে হবে। এটা হচ্ছে ম্যানিয়ার ম্যানেজমেন্টের প্রথম ধাপ। একটা ম্যানিক পেশেন্টকে কখনোই কখনোই আপনি অ্যান্টি ডিপ্রেশন দিতে পারবেন না। আমরা অনেক সময় দেখি, আমরা যে কোনো কিছুতে আমাদের একটি অ্যামিটিপ্টিলিন দিয়ে দেওয়ার প্রবণতা আছে, ফ্লুফেনসিটল, ম্যানিকট্রাসিন দিয়ে দেওয়ার প্রবণতা আছে। ম্যানিক ফেজ আমরা প্রচুর পাই। যারা আমাদের কাছে আসে তারা ওই যে জেনারেল প্র্যাকটিশনার বা অন্যান্য ডিসিপ্লিনের ডাক্তারদের কাছ থেকে ফ্লুফেনসিটল, ম্যানিকট্রাসিন, অ্যামিটিপ্টিলিন নিয়ে আরো বেশি ডিপ্রেশনে, আরো বেশি হাইপার হয়ে যায়, আরো বেশি ম্যানিক হয়ে যায়। প্রথম কাজ হচ্ছে কোনো অ্যান্টি ডিপ্রেশন থাকলে, ওই কথা বলা বেশি, অতিরিক্ত উৎসাহ উদ্দীপনা এগুলো বেশি থাকলে, আপনি প্রথম কাজ হবে অ্যান্টি ডিপ্রেশন চলতে থাকলে সেটিকে বন্ধ করবেন। এই হচ্ছে চিকিৎসার প্রথম। দ্বিতীয় হচ্ছে তাকে মুড স্টেবিলাইজার দিব আমরা। মুড স্টেবিলাইজারের মধ্যে রয়েছে লিথিয়াম কার্বনেট, সোডিয়াম ভ্যালপ্রেট। তবে মেয়েদের ক্ষেত্রে যখন আপনি চিকিৎসা করবেন তখন লিথিয়ামটি বেশি ভালো, সোডিয়াম ভ্যালপ্রেট দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। পিসিওএস সহ নানাবিধ সমস্যা করতে পারে। এরকম এই দুটি বাইরে আরো দিতে পারি, কিন্তু দুটির মধ্যে থাকা ভালো। 3 নম্বর হচ্ছে তাকে কখনো কখনো বা প্রায় 2/3 কেসে অ্যান্টিসাইকোটিক যোগ করতে হয়। রিসপেরিডন, হ্যালোপেরিডন অথবা কুইটাপিন অথবা ওলানজাপিন, এই জাতীয় ওষুধগুলো তাকে দিতে হয় বাইপোলারের ক্ষেত্রে। সুতরাং এটি হচ্ছে ম্যানিয়ার ট্রিটমেন্ট। আমরা এরপরে কি সিজোফ্রেনিয়া ট্রিটমেন্টে যেতে পারি, বা সিজোফ্রেনিয়া আলোচনা যেতে পারি? এটা একটু লম্বা। জি। আচ্ছা, আমরা একটু সিজোফ্রেনিয়াটা যদি আপনাদেরকে একটু দেখাতে চেষ্টা করি। আপনারা দেখতে পাচ্ছেন সিজোফ্রেনিয়া? সিজোফ্রেনিয়া কি আপনারা কি দেখতে পাচ্ছেন? হোয়াট ইজ সাইকোসিস শব্দটি লেখা? জি, দেখতে পাচ্ছি। জি। হোয়াট ইজ সিজোফ্রেনিয়া যদি আমরা জিজ্ঞাসা করি তাহলে এক কথায় উত্তর হবে, সিজোফ্রেনিয়া হচ্ছে একটি সাইকোসিস। হোয়াট ইজ সাইকোসিস? সাইকোসিস হচ্ছে মেজর মেন্টাল ডিসঅর্ডার। মেজর মানে যখন রোগী নিজে বুঝতে পারে না তার কোনো মানসিক রোগ রয়েছে। মেজর মেন্টাল ডিসঅর্ডার বা সাইকোসিসের অর্থ হচ্ছে রোগী বুঝতে পারে না তার কোনো মানসিক রোগ রয়েছে। লস অফ ইনসাইট বলি, সে বোঝেই না তার মানসিক রোগ রয়েছে, বরং সে বলে যে আমার কোনো রোগ নাই, অন্যদের রোগ আছে, তাদের চিকিৎসা করা, আমার চিকিৎসা করার কোনো প্রয়োজন নাই। তার মানে রোগীর যখন ল্যাক অফ ইনসাইট থাকে, সে নিজের সমস্যাটি বুঝতে পারে না, অবস্থান বুঝতে পারে না, তখন সেটিকে আমরা বলে থাকি সাইকোসিস। এবং সিজোফ্রেনিয়া হচ্ছে এক ধরনের সাইকোসিস। ডিপ্রেশন কিন্তু সাইকোসিস নয়, কিন্তু ডিপ্রেশন যখন বাইপোলার হয়ে যায়, ম্যানিক ফেজে চলে যায়, তখন সেটি আবার সাইকোসিস, কারণ ম্যানিক রোগী নিজেকে বুঝতে পারে না। তাহলে ইউনিপোলার ডিপ্রেশন সাইকোসিস নয়, বাইপোলার ডিপ্রেশন বা ম্যানিক যুক্ত ডিপ্রেশন হচ্ছে সাইকোসিস, আর সিজোফ্রেনিয়া হচ্ছে সাইকোসিস। সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে একটি ব্যক্তির সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে চিন্তা, ইমোশন এবং রিয়ালিটি ডিস্টরশন, আশেপাশের বস্তু সম্পর্কে বাস্তব ধারণা, পারসেপচুয়াল ডিস্টারবেন্স, আমরা জেনেছি হ্যালুসিনেশন, ডিলিউশন, অলিক প্রত্যক্ষণ, অলিক কল্পনা, ভ্রান্ত বিশ্বাস, এগুলো তার ভিতরে আসতে পারে। সিজোফ্রেনিয়া, মুড ডিসঅর্ডার, এগুলো হচ্ছে
সাইকোসিস। মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারকে কখনো কখনো সাইকোসিসের ক্যাটাগরিতে পড়ে, যখন তার ভিতরে আত্মহত্যার অ্যাটেম্প্ট হয় তখন সেটিকে আমরা কখনো কখনো সাইকোসিস বলে থাকি, জন্য স্টার মার্ক দিয়ে আলাদা রেখেছি। তবে বাইপোলার ডিসঅর্ডার সবসময় সাইকোসিস। ঠিক আছে। সিজোফ্রেনিয়া হচ্ছে একটি ক্রনিক ডেবিলিটিং মেন্টাল ডিসঅর্ডার, যেটা হচ্ছে একজন ব্যক্তির রিয়েলিটির সাথে তার সম্পর্কটি ছেদ হয়ে যায়। 7-5% ক্ষেত্রে 100 জন সিজোফ্রেনিক পেশেন্টের মধ্যে 7-15% সিঙ্গেল এপিসোড হয়, কিন্তু বাকি প্রায় 85%ই সারা জীবন সিজোফ্রেনিয়া রোগের মধ্যে থেকে যান। ক্রনিক ডিজিজ, ডায়াবেটিসের মতো, হাইপার টেনশনের মতো, একবার হলে সারা জীবন তার সাথে থাকে প্রায় 85% মানুষের মধ্যে। হ্যাঁ, এটি হচ্ছে সিজোফ্রেনিয়া। এটির হিস্ট্রি নিয়ে আমরা খুব বেশি যাব না। আমরা এপিডেমিওলজি বলি, সারা পৃথিবীতে 1.1% মানুষের সিজোফ্রেনিয়া রয়েছে, গ্লোবাল প্রিভিলেন্স। বাংলাদেশের ক্ষেত্রে আমরা পেয়েছি যে 0.1%। আমাদের দেশে সাইকোসিস পেয়েছি 1.1%, সিজোফ্রেনিয়া প্রায় 1006 জনের মধ্যে আমরা পেয়েছিলাম। 1006 জন, মানে 1000 জন মানুষের মধ্যে সিজোফ্রেনিয়া রয়েছে 6 জনের, 0.6% বাংলাদেশের। টোটাল সাইকোসিস বাইপোলার সহ অন্যান্য সাইকোসিস সহ এটি 1.1%। সিজোফ্রেনিকে আমাদের বেশি গুরুত্ব পায় না। দেখেন অ্যালজিমার্স এর দ্বিগুণ রোগী সিজোফ্রেনিয়া আছে, কিন্তু গুরুত্ব পায় না। টাইপ 1 ডায়াবেটিসের 6 গুণ বেশি রোগী সিজোফ্রেনিয়া পৃথিবীতে। টাইপ 1 ডায়াবেটিসের যত রোগী আছে তার 6 গুণ বেশি রোগী হচ্ছে সিজোফ্রেনিয়ার, কিন্তু এটা তেমনি গুরুত্ব পায় না। কেন হয়? জেনেটিক, হেরিডিটারি, ব্রেন কেমিস্ট্রি, এনভায়রনমেন্ট, এগুলোর কারণে সিজোফ্রেনিয়া হতে পারে। আমরা এগুলোর হাইপোথিসিসে যাব না, কঠিন হয়ে যাবে। আমরা যে জিনিসগুলো বলবো ডায়াগনোসিস করার জন্য, সিজোফ্রেনিয়া ডায়াগনোসিস করার জন্য আপনাদের কি দরকার, খুব সহজে। উনি কুর্ট স্নাইডার, ওনার ডায়াগনোসিসটাই সহজ, এইটা আপনারা মনে রাখার চেষ্টা করবেন। প্রথম হচ্ছে তার অডিটরি হ্যালুসিনেশন আছে কিনা। এই 6টির, এই 7টির ভেতরে 1 নাম্বার সহ যদি অন্য কোনোটিও থাকে, তখনই আমরা অডিটরি হ্যালুসিনেশন আছে কিনা, তার হিয়ারিং ভয়েসেস, সে কানে গায়েবী আওয়াজ শুনছে কিনা, সামনে কেউ নাই, ঘরে কেউ নাই, অথচ সে গায়েবী আওয়াজ শুনছে। সে তার থট ইকো, নিজের চিন্তাটা সে শুনতে পাচ্ছে কিনা। সোমাটিক হ্যালুসিনেশন, শরীরের ভেতরে তাকে কোনো স্পর্শ অনুভব করছে কিনা, কেউ হেঁটে যাচ্ছে, কেউ তাকে স্পর্শ করছে, এই ধরনের হ্যালুসিনেশন তার হচ্ছে কিনা। হ্যাঁ, প্যাসিভিটি এক্সপেরিয়েন্স, মানে তার নিজের উপরে কোনো কন্ট্রোল নাই। আমি জানি না কি হচ্ছে, আমি দেখছি যে অন্যেরা আমাকে নিয়ন্ত্রণ করছে। থট উইথড্রয়াল, আমার চিন্তা কেউ চুরি করে নিয়ে যাচ্ছে। থট ইনসার্শন, কারো চিন্তা আমার ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। থট ব্রডকাস্টিং, আমার চিন্তা চুরি করে অন্যেরা জেনে যাচ্ছে এবং ছড়িয়ে দিচ্ছে। ডিলিউশনাল পারসেপশন, কেউ আমার ক্ষতি করতে চায়, আমার পেছনে ষড়যন্ত্র করছে, আমার খাবারে বিষ মিশিয়ে দিচ্ছে। সুতরাং এই যে হ্যালুসিনেশন, ডিলিউশন, থট প্রবলেম, এই লক্ষণগুলো যদি কারো ভেতরে থাকে, কানে গায়েবী আওয়াজ শোনা, ভ্রান্ত বিশ্বাস, অন্যকে বা চারপাশে সবাইকে সন্দেহ করা, তার চিন্তাগুলোকে চুরি করে নিচ্ছে এরকম মনে করা, তখন তাকে আমরা বলবো সিজোফ্রেনিয়া। দেখেন ডায়াগনস্টিক ক্রাইটেরিয়ার ভিতরে এটি খুব গুরুত্বপূর্ণ। 1, 2, 3, 4, 5, 5টির মধ্যে যদি অ্যাটলিস্ট 2 থাকে কমপক্ষে 1 মাসের জন্য, অ্যাটলিস্ট 2 থাকে কমপক্ষে 1 মাসের জন্য, অ্যাটলিস্ট 2 এবং 5 যদি 1 মাসের জন্য থাকে, তখন তাকে আমরা বলবো সিজোফ্রেনিয়া। ডিলিউশন মানে হচ্ছে ভ্রান্ত বিশ্বাস, যে কেউ আমার ক্ষতি করবে, কেউ আমাকে মারবে, কেউ আমার খাবারে বিষ মিশাচ্ছে, কেউ আমার টেলিফোন কল রেকর্ড করছে, কেউ আমাকে গোপনে ভিডিও করে নিচ্ছে। এটি যদি 1 মাসের বেশি কারোর মধ্যে থাকে। হ্যালুসিনেশন, কানে গায়েবী আওয়াজ শোনা, ঘরে কেউ নাই কিন্তু সে শব্দ শুনছে, কথা শুনছে, কানের ভিতরে কেউ তাকে কমান্ড করছে, এরকম যদি থাকে। ডিসঅর্গানাইজ স্পিচ, তার কথায় যদি এলোমেলো ভাব থাকে উইদাউট, এখানে কিছু ব্যাখ্যা আছে না, সব ব্যাখ্যা এখানে একসাথে শর্টের জন্য লিখি নাই, কোনো ড্রাগের প্রভাবে নয়, কোনো অন্য শারীরিক রোগের কারণে নয়, অনেক জ্বরের কারণে ভুল বকছে সেটা নয়। তার যদি ডিসঅর্গানাইজ স্পিচ থাকে, ডিসঅর্গানাইজ বা ক্যাটাটনিক বিহেভিয়ার, ক্যাটাটনিক মানে তার মোটর ফাংশনের সমস্যা, অথবা তার ডিসঅর্গানাইজ এলোমেলো আচরণ, উদ্ভট আচরণ যদি কেউ করে থাকে। 5 নাম্বার হচ্ছে নেগেটিভ সিমটমস, মানে ফ্ল্যাটেনিং, তার ভিতরে যদি এক ধরনের একদম একটা মানে আমরা যেটাকে বলি বৈকল্য ভাব, একটা মানে কোনো কিছুই তার ভেতরে নাই, বৈরাগী ভাব, সে পৃথিবীর কোনো কিছু সম্পর্কে তার কোনো আগ্রহ নাই, নিজের জীবন সম্পর্কে তার কোনো চিন্তা নেই, ফ্ল্যাটনেস অফ দ্য এফেক্ট, ফ্ল্যাট, তার ইমোশনটা ফ্ল্যাট হয়ে গেছে। এই ডিলিউশন, হ্যালুসিনেশন, ডিসঅর্গানাইজড স্পিচ, গ্রস ডিসঅর্গানাইজড ক্যাটাটনিক বিহেভিয়ার, নেগেটিভ সিমটমস, কারো এই 5টার ভিতরে 2টা যদি 1 মাসের জন্য থাকে, তখন আমরা তাকে সিজোফ্রেনিয়া বলে থাকি। প্যারানয়েড সিজোফ্রেনিয়া অনেকগুলো ক্লাসিফিকেশন আছে। প্যারানয়েড সিজোফ্রেনিয়া হচ্ছে, কোনো প্রশ্ন করছেন? কোনো প্রশ্ন করলে আনমিউট করে প্রশ্ন করতে পারেন। আচ্ছা, প্যারানয়েড সিজোফ্রেনিয়া হচ্ছে কেউ যদি মনে করে কেউ তার ক্ষতি করবে,
কেউ ফিল করছে এক্সট্রিমলি সাসপিশাস, পারসিকিউটেড, গ্র্যান্ডিউস এক্সপিরিয়েন্স, কেউ আমাকে ক্ষতি করার চেষ্টা করছে, খাবারে বিষ মিশিয়ে দিচ্ছে, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আমাকে ফলো করছে, রাস্তায় আমাকে দেখে কথা বলছে, আমাকে হত্যা করতে চায়, আমার ক্ষতি করতে চায়। এটা হচ্ছে প্যারানয়েড সিজোফ্রেনিয়া। ডিসঅর্গানাইজ সিজোফ্রেনিয়া মানে উল্টাপাল্টা আচরণ করছে সে, হ্যাঁ, পার্সন ইজ অফেন ইনকোহেরেন্ট, ডিসঅর্গানাইজ, তার আচরণ উদ্ভট, কথা উদ্ভট। ক্যাটাটনিক সিজোফ্রেনিয়া, তার এক ধরনের আনইউজুয়াল বডি পজিশন, মোটর পজিশন আনইউজুয়াল, ফ্যান্টম পিলো বলি, বালিশ থেকে মাথা উঠিয়ে ঘুমাচ্ছে, শূন্যে ঘুমাচ্ছে, হাত একটা বাঁকা করে কায়দা করে রেখে দিছে, মানে একটা একটা অন্যরকম ভঙ্গিতে, যে ভঙ্গিতে সাধারণ মানুষের রাখা খুব কষ্টকর। রেসিডুয়াল সিজোফ্রেনিয়া হচ্ছে সিজোফ্রেনিয়া ভালো হয়ে যাওয়ার পরেও কিছু লক্ষণ তার মধ্যে থাকতে পারে, সেটাকে রেসিডুয়াল, অবশিষ্ট সিজোফ্রেনিয়ার মতো। সিজো অ্যাফেক্টিভ ডিসঅর্ডার, এটা হচ্ছে সিজোফ্রেনিয়ার লক্ষণ, মানে হ্যালুসিনেশন ডিলিউশনের সাথে যদি কারো বাইপোলার ম্যানিকের লক্ষণ থাকে। ম্যানিকের কোনো লক্ষণ, ম্যানিকের যে লক্ষণগুলো বললাম, নিজেকে বড় মনে করা, অনেক শক্তিশালী মনে করা, সেরকম লক্ষণ যদি কারো ভিতরে থাকে, প্লাস যদি হ্যালুসিনেশন ডিলিউশন থাকে, তখন তাকে আমরা বলি সিজো অ্যাফেক্টিভ ডিসঅর্ডার। পজিটিভ সিমটমস মানে হচ্ছে যেটা তার মধ্যে থাকার কথা না সেটা যুক্ত হয়েছে, এই পজিটিভ মানে হচ্ছে যোগ চিহ্ন, মানে থাকার কথা না একটা স্বাভাবিক মানুষের মধ্যে যুক্ত হয়েছে, কি হ্যালুসিনেশন ডিলিউশন স্বাভাবিক মানুষের মধ্যে থাকে না। নেগেটিভ সিমটমস বলতে আমরা সেটাকে বুঝি মাইনাস সিমটম, মানে যেটা স্বাভাবিক মানুষের মধ্যে থাকার কথা ছিল অথচ এই ব্যক্তির মধ্যে নাই। যেমন তার আবেগের বহিঃপ্রকাশ, স্বাভাবিক হওয়ার কথা ছিল যে কোনো আবেগে, মন খারাপের ঘটনা ঘটলে মন খারাপ করা, খুশির ঘটনা ঘটলে খুশি হওয়া, এটা তো স্বাভাবিক, কিন্তু তার এগুলো নাই। তার মানে তার নেগেটিভ, মাইনাস সিমটম। নেগেটিভ সিমটম মানে তার থাকার কথা ছিল তার ভিতরে নাই, পজিটিভ সিমটম মানে থাকার কথা ছিল না সেটা যুক্ত হয়েছে। কগনিটিভ সিমটম মানে চিন্তা, তার ধারণা, তার ভাবনা, এগুলো পরিবর্তন হয়েছে এবং এটিকে ডিসঅর্গানাইজ ভাবে পরিবর্তন হয়েছে। কিছু ইমোশনাল সিমটমস থাকে, তখন আমরা সিভিয়ার অ্যাফেক্টিভ ডিসঅর্ডার বলি, তার ম্যানিক ফেজের মতো লক্ষণ যদি থাকে। হ্যাঁ, এগুলো আমরা বলে ফেলছি। সাইন সিমটম এখানে ভিডিও দেখাতে পারবে। এটা সিজোফ্রেনিয়া রোগীর আঁকা কিছু লেখা, এটি মিউজিয়ামে রাখা, সে লিখেছে, এটা তার সিজোফ্রেনিয়া রোগীর আঁকা ছবি। দেখেন সে এমন ভাবে করেছে তার বুক থেকে, তার মাথা থেকে চিন্তা কেউ চুরি করে নিয়ে যাচ্ছে, অথবা কোনো চিন্তা তার ভিতরে ঢুকিয়ে দিচ্ছে, তার ব্রেনের ভিতরে কিছু প্রবেশ করছে, শরীরে কিছু প্রবেশ করছে। তো এইভাবে সে তার ইমোশনকে বা তার ফিলিংস গুলোকে, সিমটমস গুলোকে সে প্রকাশ করার চেষ্টা করেছে। ডোপামিন এগুলো নিয়ে আমরা খুব বলবো না, আমরা ম্যানেজমেন্টে চলে যাই। জেনারেল ম্যানেজমেন্ট হচ্ছে প্রথমে কনফার্ম দ্য ডায়াগনোসিস। সিজোফ্রেনিয়ার ম্যানেজমেন্ট করতে হলে ডায়াগনোসিস কনফার্ম করতে হবে। জেনারেল প্র্যাকটিশনার লেভেলে ডায়াগনোসিসের ক্ষেত্রে আমরা বলবো যে আপনারা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া গুলো যদি মানে ঠিক মতো মাথায় রাখতে পারেন, এই হ্যালুসিনেশন, ডিলিউশন, ডিসঅর্গানাইজড স্পিচ, তাহলে কিন্তু ডায়াগনোসিস করাটা খুব সহজ হবে। অ্যাসুরেন্স দিতে পারবে, রোগীকে বলতে হবে তোমার রোগের চিকিৎসা আছে, তুমি চিকিৎসা গ্রহণ করো, হয়তো ভালো হবে কি হবে না, কিন্তু দীর্ঘমেয়াদী চিকিৎসা গ্রহণ করলে তুমি প্রায় স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। তাদের সেফটি সিকিউরিটি এনশিওর করতে হবে। সিজোফ্রেনিয়া রোগীরা আমরা প্রায় দেখি ঢাকা শহরে বা একটু ঢাকার বাইরের কোনো অঞ্চলে তারা মানুষের কাছে একটা হয়রানির শিকার হন। কিছুদিন আগে আমরা সিজোফ্রেনিয়ার একটা রোগী পেয়েছি, তাকে গণপিটুনি দিয়েছে মানুষ তার আচরণের কারণে। তাহলে এই যে মানুষ তাকে পিটায় মারে, তার মানে কি মানুষকে বুঝতে হবে ঠিক তার রোগ, সে রোগের কারণে করছে, ফলে তার সেফটি সিকিউরিটি তার তার জন্য এনশিওর করতে হবে। প্লাস তার দ্বারা যেন অন্য কেউ ক্ষতিগ্রস্ত না হয়, অন্যের সম্পত্তি নষ্ট না হয়, সেটাও সেফটি সিকিউরিটি এনশিওর করতে হবে। প্রয়োজনে হাসপাতালে ভর্তি রাখতে হবে। তার কি কি সক্ষমতা আছে, সারা জীবন ওষুধ খেতে হবে, সেটা সে পারবে কিনা, এই সক্ষমতাটা আমাদের জানতে হবে। মোড অফ ট্রিটমেন্ট, কখনো কখনো হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা করি, কখনো কখনো আমরা তাকে আউটডোর বেসিসে চিকিৎসা করে থাকি, মডালিটিটা আমাদের জানতে হবে। স্পেসিফিক ম্যানেজমেন্টের ভিতরে মূলত এখানে ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট, সাইকোটিক, হ্যালোপিরিডল, রিসপিরিডল, ওলানজাপিন, এগুলো আমাদের দিতে হবে। সাথে আমাদের প্রোসাইক্লিরিন বা ট্রাইহেক্সিফেনিডিন আমরা দেই, যাতে ইপিএস বা এক্সট্রা পিরামিডাল সিনড্রোম না হয়। নন ফার্মাকোলজিক্যাল সিমটমের মধ্যে কাউন্সিলিং রয়েছে, বিহেভিয়ারাল থেরাপি রয়েছে, হ্যাঁ, কগনিটিভ থেরাপি রয়েছে, সেটা পরে, আগে ওষুধ দিয়ে তাকে খানিকটা স্বাভাবিক জীবনে ফিরে আসার পর। ইসিটি এটি কিন্তু খুবই কার্যকরী পদ্ধতি এবং উন্নত বিশ্বে এখনো দেয়। এটা নিয়ে আমাদের দেশে একটা ডায়লেমা আছে, এটা বোধহয় ক্ষতিকারক। আমরা বলি শক দেয়, হিট দেয়, এগুলো নয়। ইসিটি হচ্ছে ইলেকট্রো কনভালসিভ থেরাপি। যদিও আমাদের দেশে এখন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এবং ঢাকা মেডিকেল কলেজ এবং এই যে বিএসএমইউ ছাড়া অন্য কোথাও যে খুব হয় তা না, কিন্তু এটি খুব ইফেক্টিভ থেরাপি, ইলেকট্রোকনভালসিভ থেরাপি, সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি থেরাপি, উন্নত বিশেষে ব্যবহার করা হয়, বিশেষ করে যাদের ওষুধের কন্ট্রা ইন্ডিকেটেড আছে, হ্যাঁ, প্রেগনেন্ট মহিলা, ল্যাকটেটিং মাদার, তাদেরকে আমরা এগুলো দিয়ে থাকি। আর তার এই জিনিসগুলো দেখতে হবে ট্রিটমেন্টে, তার ট্রিটমেন্টের সিমটম কমাতে হবে, রিল্যাপস প্রিভেন্ট করতে হবে, কারণ বারবার তার সিমটম যেন না হয়। তার ফাংশনাল রিলোকেশন, সিজোফ্রেনিয়া ব্যক্তিদের ফাংশনাল ইম্পেয়ারমেন্ট ঘটে, বেশিরভাগ ক্ষেত্রেই তারা তাদের কাজগুলো করতে পারে না, তখন তাকে রিলোকেট করতে হবে। আগে যিনি ব্যাংকার ছিলেন, সিজোফ্রেনিয়া হয়েছে, হয়তো ব্যাংকিং এর কাজ করতে পারবে না, তখন তাকে ছোট কোম্পানিতে ছোটখাটো হিসাবের কাজ দিতে হবে। আগে একটা বড়
জায়গায় তিনি কাজ করতেন, কিন্তু তার কাজটাকে এখন একটা সহজ করে রিলোকেট করতে হবে, তিনি আগের মতো হয়তো পারবেন না। তার সোশ্যাল রিইন্টিগ্রেশন, সমাজে তাকে অন্তর্ভুক্ত করতে হবে এবং তাকে একটা একটা অর্থনৈতিক উন্নতির জায়গা থেকে আমাদেরকে শুরু করার চেষ্টা করতে হবে। এই জিনিসগুলোই আমরা বলেছি। আর কোনো কিছু এপিএ গাইডলাইন আছে আমাদের সিজিফ্রেনিয়ার, এখানে অনেকগুলো ওষুধ, এগুলো আমরা দেখুন ইলেকট্রোকনভালসিভ থেরাপির ছবি যদি আপনারা দেখেন, ইসিটি ছবি আমরা দিয়েছি। ইসিটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। রিফ্র্যাক্টরি সিজোফ্রেনিয়া বলে এক ধরনের সিজোফ্রেনিয়া আছে, যে ধরনের সিজোফ্রেনিয়া কোনো ট্রিটমেন্টে ভালো হয় না, খুবই কঠিন, এক ধরনের মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স টিবির মতো। এই মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স টিবি যেরকম শুনেছেন, ঠিক এরকম রিফ্র্যাক্টরি সিজোফ্রেনিয়ায় অ্যান্টিসাইকোটিক কাজ করে না। তখন ক্লোজাপিন বলে আমাদের একটি ওষুধ রয়েছে, সেটি আমরা দিয়ে থাকি। আমার মনে হয় প্রাইমারি লেভেলে বা জেনারেল প্র্যাকটিশনার লেভেলে ক্লোজাপিন আপনারা না দিয়ে অ্যান্টিসাইকোট দিয়ে ট্রাই করবেন। ক্লোজাপিন দিতে হলে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা প্রয়োজন, কারণ এটা নানান রকম পার্শ্ব প্রতিক্রিয়া আছে। হ্যাঁ, এইভাবে রিফ্র্যাক্টরি সিজোফ্রেনিয়ার ট্রিটমেন্ট করা হয়। মেডিকেল যেই সাইড এফেক্ট গুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি কমন সাইড এফেক্ট আমরা পাই এক্সট্রা পিরামিডাল সিনড্রোম, আমরা ইপিএস বলি। ডিস্টোনিয়া, হাত ঘাড় বা ইত্যাদি ইত্যাদির মাংসপেশি শক্ত হয়ে যায়, কাঁপুনি হয়, মুখ দিয়ে লালা পড়ে, এই জিনিসগুলো আমাদের বেশি হতে পারে। এই হচ্ছে আমাদের মোটামুটি সিজোফ্রেনিয়ার ম্যানেজমেন্ট এবং এই বিষয়গুলো নিয়ে আমরা বললাম। আপনাদের আর সময় আছে প্রায় 10 মিনিটের মতো। আমি মনে করি 10 মিনিট যদি একটু ওপেন ডিসকাশন হয়, তাহলে আপনাদের সাথে আসলে 1 ঘন্টার লেকচারে তো 3টা বড় বড় জিনিস বলে দেওয়ার সুযোগ নাই। আমরা একটু আপনাদেরকে ওরিয়েন্টেড করার চেষ্টা করলাম, একটু উৎসাহ তৈরির চেষ্টা করলাম ডিপ্রেশন নিয়ে, বাইপোলার নিয়ে, সিজোফ্রেনিয়া নিয়ে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আগামী 8-9 মিনিট আমাকে প্রশ্ন করতে পারেন, আমি চেষ্টা করবো আমার জায়গা থেকে প্রশ্নের জবাবগুলো দেওয়া। ধন্যবাদ আপনাদেরকে। কোনো প্রশ্ন আছে আপনাদের? না স্যার, আপাতত এখন নেই। তাহলে প্রশ্ন না থাকলে আমরা কি শেষ করব, না আরো কোনো কিছু জানতে চান? স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার এটা হচ্ছে যে ডিপ্রেশন স্যার, মেজর ডিপ্রেশন আর স্যার মাইনর ডিপ্রেশন। মাইনর ডিপ্রেশনের ক্ষেত্রে স্যার মানে কতদিন মেডিসিন খাবে? আর আচ্ছা, মেজর ডিপ্রেশনে অনেক সময় দেখা যাচ্ছে একটা মেডিসিন দিয়ে ভালো হচ্ছে না। আমি এখানে মানে এডিটিং ড্রাগ মানে 2-3টা অ্যান্টি ডিপ্রেশন ব্যবহার করতে পারি। ভেরি গুড। তাহলে দুটা প্রশ্ন আপনার। প্রথম প্রশ্নের উত্তরে আমি বলবো মাইনর ডিপ্রেশন বলে আসলে কিছু নাই। হ্যাঁ, ডিপ্রেশনকে আমরা সিভিয়ারিটি নিয়ে 3টা ভাগে ভাগ করি: মাইল্ড, মডারেট এবং মেজর ডিপ্রেশন। মাইনর ডিপ্রেশন নাই। মাইল্ড ডিপ্রেশন, মডারেট ডিপ্রেশন এবং সিভিয়ার ডিপ্রেশন। মাইল্ড ডিপ্রেশনের রোগীরা সাধারণত চিকিৎসকের কাছে কখনো আসেনি না। এটা হচ্ছে চিকিৎসকের কাছে আসার অর্থ হচ্ছে তার ডিপ্রেশন কিন্তু আসলে মডারেট এবং সিভিয়ার লেভেল আছে। যখনই ফাংশনাল ইম্পেয়ারমেন্ট হবে, তার দৈনন্দিন কাজ ব্যাহত হবে, তার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হবে, পারস্পরিক সম্পর্ক ব্যাহত হবে, তখন সেটার মাইল্ড ডিপ্রেশন থাকে না। ফলে মাইল্ড ডিপ্রেশনের চিকিৎসা ওষুধ লাগে না। কিন্তু মডারেট, তার ফাংশনাল ইম্পেয়ারমেন্ট হলে, তার ইন্টারপার্সোনাল রিলেশনশিপ ব্যাহত হলে, ফিজিক্যাল সিমটমস থাকলে, ঘুমের সমস্যা, খাদ্য গ্রহণের সমস্যা থাকলে, তখন সেটা মডারেট হয়ে যায়। আর যদি কারো এত বেশি হয় যে তার দৈনন্দিন জীবনযাপন প্রায় অসম্ভব হয়ে পড়ছে, প্লাস বা অথবা কারো ভিতরে আত্মহত্যার চিন্তা চলে আসছে, আত্মহত্যার চিন্তা, ইচ্ছা, প্রবণতা আসার অর্থে হচ্ছে এটা মেজর ডিপ্রেশন। সুতরাং মডারেট এবং মেজর ডিপ্রেশন নিয়ে ডাক্তারের কাছে আসে এবং সেখানে অবশ্যই অ্যান্টি ডিপ্রেশন দিতে হবে। 2, আমি যে কথাটি বলতে একটু ভুলে গেছি, আসলে ডিপ্রেশনের ওষুধ কতদিনে কাজ করে। ধরুন আপনি ঢাকা থেকে কুষ্টিয়া যাবেন, আপনার কমপক্ষে 4 ঘন্টা সময় লাগবে মিনিমাম। এখন কেউ যদি আপনাকে বলে আপনাকে 15 মিনিটে কুষ্টিয়া যেতে হবে বাসে চড়ে, আপনি পারবেন না, এটা অসম্ভব। ঠিক তেমনি অ্যান্টি ডিপ্রেসেন্ট ওষুধগুলো কমপক্ষে 6 সপ্তাহের আগে কোনো কাজ করবে না। এটা মুখ দিয়ে মানুষ গ্রহণ খাবে, খাওয়ার পর এটা বডিতে মেটাবোলাইজ হবে, মেটাবোলাইজ হয়ে এটা ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করবে, ক্রস করে ব্রেনে যে নিউরো ট্রান্সমিটার লেভেলে সেখানে রিসিপ্টরকে ব্লক করবে বা রিসিপ্টরকে আপটেক করবে। এই কাজগুলো করার জন্য তার কমপক্ষে কমপক্ষে 1.5 মাস সময় লাগে। ফলে একটি অ্যান্টি ডিপ্রেশন 1.5 মাস না দিয়ে তাকে দ্বিতীয় অ্যান্টি ডিপ্রেশন শুরু করা যাবে না। 2 নম্বর হচ্ছে, আমরা দেখেছি যখনই বেশিরভাগ মানুষ 2-3টে অ্যান্টি ডিপ্রেশন দেন, প্রত্যেকটি সাব হোমিওপ্যাথিক প্যারা অ্যালোপ্যাথিক ডোজে দেন, মানে সঠিক ডোজে না। কিভাবে দেয় আমাদের? আমরা দিয়ে রাখি অল্প 10 মিলিগ্রাম অ্যামিট্রিপ্টিলিন, 5 মিলিগ্রাম ইসিটালোপ্রাম,
এইভাবে দেওয়া যাবে না। আপনাকে অ্যামিট্রিপ্টিলিন দিতে হলে, যদি আপনি মনে করেন এই রোগীর জন্য আপনি অ্যামিট্রিপ্টিলিন চুজ করেছেন, তাহলে এটার মিনিমাম ইফেক্টিভ ডোজ হচ্ছে 75 মিলিগ্রাম, আর হাইয়েস্ট দিতে পারেন আপনি 200 মিলিগ্রাম পর্যন্ত, যে কার্ডিয়াক কোনো সমস্যা না থাকে। তা আপনি কি অপটিমাম ডোজ খাওয়াইছেন কিনা 1.5 মাস পর্যন্ত, তার আগে দ্বিতীয় ড্রাগ যুক্ত করা যাবে না। অথবা আপনি সার্টালিন যদি দেন, মিনিমাম ইফেক্টিভ ডোজ হচ্ছে 50 মিলিগ্রাম, আপনি 25 দিয়ে সার্টালিন খাওয়াইলে তার কাজ হবে না। মিনিমাম 50, হাইয়েস্ট 200। এই সার্টালিনকে আপনি মিনিমাম বা ম্যাক্সিমাম একটা অপটিমাম এফেক্টিভ ডোজে 1.5 মাস খাওয়াইছেন কিনা, তারপরে যদি রোগীর সিমটম ভালো না হয়, তখন আপনি দ্বিতীয় ড্রাগ শুরু করবেন। তৃতীয় ড্রাগও শুরু করতে পারেন, অগমেন্টও করতে পারেন লিথিয়াম দিয়ে, থাইরক্সিন দিয়ে, সেগুলো পরের ধাপ। কিন্তু প্রথম কথা হচ্ছে একটি ওষুধ আপনি যে সাব হোমিওপ্যাথিক প্যারা অ্যালোপ্যাথিক ডোজে দিবেন না, আপনি সেটাকে অপটিমাম কার্যকরী ডোজে কমপক্ষে 1.5 মাস দেওয়ার দেখবেন, তারপরে ফলো আপ করে দেখবেন তার পরিবর্তন হয়েছে কিনা। না হলে আপনি অবশ্যই দ্বিতীয় ড্রাগও শুরু করতে পারেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি প্রশ্ন করার জন্য। স্যার আরেকটা কোশ্চেন স্যার, ওই যে 6 সপ্তাহের আগে তো অ্যান্টি ডিপ্রেশন কাজ করবে না, তা ওর মধ্যে যে স্যার মানে সুইসাইডাল টেন্ডেন্সি বা ইএমডি থাকলে এই ক্ষেত্রে কি মানে শর্ট টাইম বেনজোডাইজিপিন দিব? না হলে তো মানে ডিপ্রেশনের কারণে অনেক কিছু ভালো লাগবে না, এমনি হচ্ছে অস্থিরতা লাগবে অবশ্যই বা অবশ্যই এগুলি। সহজেই যখনই দেখবেন কারো ভেতরে সুইসাইডাল আইডিয়েশন চলে আসছে, আপনি কিন্তু তাকে আর আউটডোরে ট্রিটমেন্ট করবেন না। এটা একটু একটু এথিক্যাল এবং লিগাল ইস্যু তৈরি হতে পারে অন্যান্য দেশে। আপনি যদি ডিপ্রেশনের রোগী এসে বললো আমার আত্মহত্যা করতে ইচ্ছা করে, আপনি তাকে কোনো ওষুধ দিলেন, কোনো কোনো ওষুধ আবার আত্মহত্যার প্রবণতা বাড়াতে পারে, তখন কিন্তু আপনি নিজেও বিপদে পড়ে যাবেন। ওষুধ রোগী যদি আত্মহত্যা করে, একটা ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন কিনা, বিএমডিসি 2 জনের লাইসেন্স স্থগিত করেছে, একজন একজন সাইকিয়াট্রিস্টও ছিলেন। এইটা 4-5 মাস আগের ঘটনা বলছি আমি। তাহলে এই বিষয়টার গুরুত্বটা হচ্ছে আমাদের কাছে, আত্মহত্যার প্রবণতার রোগী বা আত্মহত্যার ইচ্ছা চেষ্টা করার রোগীকে আপনাকে অবশ্যই এবং অবশ্যই হাসপাতালে ভর্তির কথা লিখতে হবে প্রেসক্রিপশনে। ভর্তি না হলে রেসপন্সিবিলিটি তার ও তার পরিবারের, কিন্তু আপনি লিখে দিবেন ভর্তির কথা। হ্যাঁ, ডিপ্রেশনের ওষুধ কাজ করতে 6 সপ্তাহ লাগে, কিন্তু এর সাইড এফেক্ট হতে কিন্তু সাথে সাথে, সাইড এফেক্ট গুলো সাথে সাথে। সমস্যা কিন্তু এই জায়গাটাতে, তখন মানুষ ওষুধ বন্ধ করে দিতে পারে। সেটাকে মানুষকে একটু বুঝিয়ে বলতে হবে, সাইকো এডুকেশন খুব গুরুত্বপূর্ণ। আর অ্যাকিউট সিমটম কমানোর জন্য আপনি অবশ্যই শর্ট টার্ম, খুব অল্প সময়ের জন্য বেনজোডাইজিপিন দিতে পারেন। খুব লো ডোজে অ্যান্টিসাইকোটিক, হ্যাঁ, ট্রাইফ্লোপেরাজিন, রিসপিরিডন, এগুলো খুব অল্প সময়ের জন্য দিতে পারেন তাকে। এর সাথে অনেক সময় আমরা ডিপ্রেশনের ওষুধের সাথে মুড স্টেবিলাইজার কখনো কখনো দিয়ে থাকি অল্প সময়ের জন্য। কিন্তু মনে রাখতে হবে তার মূল ওষুধ কিন্তু অবশ্যই অ্যান্টিডিপ্রেসেন্ট। তার মানে আমি ক্লোনাজিপাম দিয়ে তাকে সাময়িক ভালো করতে, যে তাকে যেন আমি এটার উপর আসক্ত করে না ফেলি। ফলে এই ক্লোনাজিপাম বা ঘুমের ওষুধ বেনজোডাইজিপিন যখনই দেব, তখন যেন আমরা এটিকে অবশ্যই অল্প সময়ের জন্য দিব, ট্যাপার করে করে বন্ধ করব। এটি দীর্ঘমেয়াদী ডিপ্রেশনের ওষুধ যেন মানুষ মনে না করে, বা এটিকে যে আমি, অনেকে বলে আমি ক্লোনাজিপাম খেয়েই তো ভালো আছি, এটি আমাদেরকে মাথায় রাখতে হবে। আরেকটি কথা আমি আপনাদের জন্য বলেছি, এটা দ্বিতীয়বার আবার বলি, যেহেতু আমরা অনেক প্রেসক্রিপশন পাই, সেটা হচ্ছে ডিপ্রেশন বা অ্যাংজাইটির চিকিৎসায় আপনারা দয়া করে ফ্লুফেনথিক্সল প্যারিট্রাসিন বন্ধ রাখবেন। এটিকে দেবেন না, এটি রোগীর কিন্তু দীর্ঘমেয়াদী ক্ষতির কারণ করবে, আসক্তি তৈরি করবে, মস্তিষ্কে অক্সিজেনের সরবরাহ কমে যাবে, রোগীর ভুলে যাওয়ার প্রবণতা বাড়বে, তার ভেতরে আর্লি ডিমেনশিয়া হওয়ার আশঙ্কা বাড়বে, এবং কোনো কোনো ক্ষেত্রে আত্মহত্যার প্রবণতা বাড়তে পারে। এই ওষুধটি না দেওয়া আপনাদের জন্য আমরা অনুরোধ করব, এই ওষুধটি দেবেন না। স্যার আমার আরেকটা প্রশ্ন স্যার, সিজোফ্রেনিয়ার মূল চিকিৎসা হচ্ছে অ্যান্টিসাইকোটিক ড্রাগ। সিজোফ্রেনিয়া রোগী স্যার বিভিন্ন রকম সিমটম, যেমন নেগেটিভ থট অনেক সময় অনেক বেশি থাকে স্যার। ওর অসুখের কারণে ওর মধ্যে একটা ডিপ্রেশন চলেও আসতে পারে, মানে সিজোফ্রেনিয়া অনেকদিন ধরে ভোগাচ্ছে, তার মধ্যে তো একটা ডিপ্রেশন থাকতে পারে। সেই ক্ষেত্রে সে অ্যান্টিসাইকোটিক ড্রাগ যেগুলি আছে এগুলির পাশাপাশি মানে অ্যান্টি ডিপ্রেশন এগুলি মানে লাগতে পারে কিনা? না, এটি আসলে গাইডলাইন অনুযায়ী অ্যান্টিসাইকোটিক ড্রাগেই তার ডিপ্রেশনের অংশটুকু চলে যাবে। কোনো কোনো ক্ষেত্রে আমরা দেই, খুব কশাসলি দিতে হয়, খুব এটি আসলে আমরা বলবো যে জেনারেল প্র্যাকটিসে না দেওয়াই উত্তম। কারণ সিজিওফ্রেনিয়া পেশেন্টদের ক্ষেত্রে অ্যান্টিডিপ্রেসেন্ট দিলে তার ভেতরে ম্যানিক ফেজ হয়ে যাওয়ার একটি আশঙ্কা থাকতে পারে, তখন কিন্তু ওই যে সিজি অ্যাফেক্টিভে পরিণত হতে পারে। সেটি ম্যানেজ করতে হলে কিন্তু খুব কষ্টকর, হসপিটালে ভর্তি ছাড়া সিজি অ্যাফেক্টিভ ম্যানেজ করা খুব কষ্টকর হয়ে পড়বে। ফলে সিজিওফ্রেনিয়া রোগীদের ক্ষেত্রে যদি মনে করেন সিজিওফ্রেনিয়া, আপনি আপনার জায়গা থেকে আমরা বলবো শুধু অ্যান্টিসাইকোটিক দিবেন। যদি তার ভিতরে ডিপ্রেশনের লক্ষণ দেখেন, তখন এটি আসলে রেফার করার প্রয়োজন, এবং তখন সাইকিয়াট্রিস্ট বা নিয়ার বাই মেডিকেল কলেজ একটি সিদ্ধান্ত নেবে যে তাকে সাথে কখনো অ্যান্টিডিপ্রেশন যোগ করবে কি করবে না। কারণ কোন ধরনের অ্যান্টিডিপ্রেশন যোগ করবে সেটার উপর নির্ভর করে তার পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কি হতে পারে।
স্যার আমার আরেকটা লাস্ট কোশ্চেন স্যার, মানে আমার ওয়াইফের সমস্যা, তার ঘুম হয় না। আমি নিজে স্যার অন্যান্য ডাক্তার দেখাইছি, আহ, একজন ডাক্তার স্যার ওলানজাপিন দিছে আর এর সাথে অ্যালপ্রাজোলাম রাত্রেবেলা দিছে। এটা খালি একটু ঘুম টুম হচ্ছে, কিন্তু স্যার অনেকদিন ধরে সমস্যা কিছুতে। আমি স্যার আচ্ছা, এখন অন্য কি করতে পারি, মানে ঘুম অন্য না হওয়ার জন্য আমরা সাইকিয়াট্রিস্টের যেটা কাছে যেতে প্রথম চাই, আমার বলি, বলে যে মানুষ বলবে আচ্ছা, ঘুম না হওয়ার জন্য আমরা যেটা প্রথম বলি যে স্লিপ হাইজিন। আমার 4টা বেজে গেছে, পরের লেকচারের মধ্যে চলে আসবেন। স্লিপ হাইজিন মেনটেন করতে হবে। স্লিপ হাইজিন বলে একটা বিষয় আছে, সেই নিয়ম কানুনগুলো একটু মেনটেন করা খুব জরুরি। যেমন দিনের বেলা বিছানায় শোবে না, বিছানাকে খাওয়া, টিভি দেখা বা অন্যান্য পত্রিকা পড়া, বই পড়ার কাজে ব্যবহার করবে না। সন্ধ্যার পরে চা কফি পান করবে না। সন্ধ্যার পরে সাধারণত অতিরিক্ত গরম পানি বা ঠান্ডা পানি দিয়ে গোসল করবে না। ঘুমের 2 ঘন্টা আগে থেকে টিভি, মোবাইল, ল্যাপটপ এগুলো বন্ধ রাখতে হবে। এছাড়া আরো বেশ কিছু বিষয় আছে। স্লিপ হাইজিন মেনটেন করাটা হচ্ছে যাদের ঘুমের সমস্যা আছে তাদের জন্য উপকারী। দ্বিতীয় হচ্ছে ঘুমের রোগের চিকিৎসার জন্য, ঘুমের সমস্যার চিকিৎসার জন্য ওষুধ যদি দিতে হয়, তাহলে আমাদের প্রথমে দিতে হবে স্লিপ ইনডিউসার, মেলাটোনিন গ্রুপের ওষুধ। এটি দিয়ে আমরা চিকিৎসা করার চেষ্টা করব। তৃতীয় হচ্ছে যদি বেনজোডায়াজিপিন দিতে হয়, তাহলে আমরা খুব অল্প সময়ের জন্য দিয়ে তাকে স্লিপ হাইজিনে নিয়ে এসে আস্তে আস্তে ট্যাপার করে বন্ধ করে দেওয়ার চেষ্টা করব। এবং চতুর্থ একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, কারো যদি স্লিপ ডিসঅর্ডার কেন হচ্ছে, এটা কি শুধুই ঘুমের সমস্যা, নাকি এটি ডিপ্রেশনের জন্য হচ্ছে, এটি অ্যাংজাইটির জন্য হচ্ছে, তা আন্ডারলাইন ডিজিজটি তাকে চিকিৎসা করতে হবে, অ্যান্টি ডিপ্রেশন দিতে হবে। যদি থাকে ডিপ্রেশন, অ্যাংজিওলাইটিক দিতে হবে। যদি থাকে তার অ্যাংজাইটি। ধন্যবাদ। থ্যাংক ইউ। আমরা কি শেষ থ্যাংক করতে পারি? আমার মনে হয় শেষ করি ইউ আমরা স্যার, এখন আপাতত। ধন্যবাদ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। Thank you, sir.